অনেকদিন থেকে এই অভিযোগটা নানা পক্ষ করার চেষ্টা করেন। বিগত সরকার, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেন। কখনো একই রকম বলার চেষ্টা করেন, কখনো আরও খারাপ বলার চেষ্টা করেন, কখনো ভালো বলার চেষ্টা করেন। নানা পক্ষ নানা ধরনের কথা বলেন। কিছুদিন আগে জামাতের আমির বলে ফেললেন, তার বক্তব্যটা প্রচণ্ড আলোচনায় এসেছিল। তিনি বলে ফেললেন যে মানুষ এখন বলে আগে খারাপ ছিলাম, এখন আরও খারাপ আছি। এই ধরনের বক্তব্য যখন প্রচার হয় এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলো যখন এই বক্তব্যগুলো সামনে আনে, তখন বর্তমান সরকার অনেক বেশি বিতর্কের মুখে পড়ে যায়। এবার আবার আরও বেশি বিতর্কের মুখে বর্তমান সরকার এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে ফেলার চেষ্টা করলেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। ছাত্র অধিকার পরিষদ মানে গণ অধিকার পরিষদ, নুরুল হক নূরের ছাত্র সংগঠন। তারা অদ্ভুত একটা দাবি করে বসলেন। বললেন যে এই প্রফেসর ইউনূসের চেহারার মধ্যে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে, শেখ হাসিনার অস্তিত্ব অনুভব করা যাচ্ছে। হঠাৎ করে এই ধরনের মন্তব্য কেন করলেন? আমাদের প্রধান উপদেষ্টাকে কেন বিতর্কিত করার চেষ্টা করলেন, তাও জুলাই আন্দোলন অভ্যুত্থানের পক্ষের শক্তিরা? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে তুলনামূলক চিত্রটা মানে আওয়ামী লীগের পক্ষ থেকে সব থেকে বেশি হচ্ছিল। মানে আওয়ামী লীগের পক্ষে যারা বয়ান তৈরি করার চেষ্টা করেন, তারা তুলনামূলক চিত্রটা অনেক বেশি দেওয়ার চেষ্টা করেন যে বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে তার চাইতে অনেক ভালো ছিল আওয়ামী লীগের শাসনামল। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে তুলনামূলক চিত্রে তারা সেই কথাটা বলার চেষ্টা করেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের শক্তি, পক্ষের শক্তি যখন এই বয়ান দেওয়ার চেষ্টা করবে, তখন আপনি সেটাকে কিভাবে দেখবেন? এটা কি এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি তাৎক্ষণিক উত্তেজনার একটা মন্তব্য? কিভাবে আমরা দেখতে পারি? ছাত্র অধিকার পরিষদ যে মন্তব্য করলো, যুগান্তর সেটা নিয়ে যে নিউজ করেছে, তাদের সংবাদ সম্মেলন, জরুরি সংবাদ সম্মেলনে যেভাবে তারা অভিযোগ করলো বর্তমান সরকার এবং প্রফেসর ইউনূসের দিকে অভিযোগের তীর ছুড়ল, সেটা একটা মারাত্মক ব্যাপারই দাঁড়াচ্ছে মনে হয়। যুগান্তর বলছে, প্রধান উপদেষ্টার মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ছাত্র অধিকার পরিষদ। হঠাৎ করে এই প্রতিচ্ছবি কেন তারা দেখতে পাচ্ছেন? চলুন একটু বিস্তারিততে যাই। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, একেবারে সভাপতি স্বয়ং, তিনি বলেছেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশমাখা স্নেহ দিয়ে বোঝাতেন, ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন। কি মারাত্মক কথা! আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ সেই সান্ত্বনা চায় না। আজকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কথা তিনি বলেছেন। নাজমুল বলেছেন, আমার ভাইরা আইসিইউতে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে না, আর আপনি যমুনায় বসে আরাম-আয়েশ করবেন, সেটি আমরা মেনে নিতে পারবো না। যমুনায় বসে কি শুধুমাত্র প্রধান উপদেষ্টা আরাম-আয়েশই করে? রাষ্ট্র চালানোর কোনো কাজ করেন না উনি? এই অভিযোগটা কেন? মানে একটা মানুষকে আপনি অভিযোগ দেন, ঠিক আছে, কিন্তু যমুনায় বসে থাকবেন না তো তিনি কোথায় বসে থাকবেন? তিনি কি আমতলায় বসে থাকবেন? তিনি তো যমুনাতেই বসে থাকবেন। যমুনাতে বসে থেকেই তো তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং তার ফিজিক্যাল ফিটনেসের জন্য তাকে ওই আরাম-আয়েশেই বসে থাকতে হবে। কিন্তু মানে ব্যাপারটা কি এরকম যে রিক্সা চালানোই সব থেকে বেশি কঠিন কাজ, যেহেতু প্যাডেল মারতে হয়, আর এসি রুমে বসে থেকে মগজের যে কাজ করতে হয়, অর্থাৎ ব্রেন স্ট্রমিংয়ের যে কাজটা করতে হয়, সেই কাজটা খুব সহজ কাজ? আমার তো মনে হয় যে বিশ্ব স্বীকৃত যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে সব থেকে কঠিন কাজ হচ্ছে মগজের কাজ। সুতরাং ওই এসি রুমে বসে থেকে কিংবা শান শওকতের মধ্যে থেকে সব থেকে কঠিন কাজটাই তো প্রধান উপদেষ্টা করছেন। তাহলে তাকে অভিযুক্ত করা হচ্ছে কেন? তার মধ্যে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে কেন? ইলিয়াস আলীর ঘটনার সঙ্গে হাদির ঘটনাকে তুলনা করা হচ্ছে। হয়তো একটু বেশি ক্ষোভে, একটু বেশি রাগে এই বক্তব্যটা আসছে। তিনি আরও কি বলেছেন? আরও বলেছেন, এরকম পরিবেশ যদি থাকে
বাংলাদেশের ইতিহাসের সবথেকে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের ওপর নির্বাচন উপহার দেবেন প্রধান উপদেষ্টা। এটা একটা মানে অতটা ভয়াবহ না হলেও ব্যাপারটা এটা একটা আশঙ্কারই ব্যাপার যে এই পরিস্থিতি সামনে যে নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষাপটে খুব একটা শুভ লক্ষণ দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে সরকারের আরও কর্মক্ষম হতে হবে, এটা খুবই স্বাভাবিক। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যেখানে সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা নাই, সেখানে বৃহৎ কর্মযজ্ঞের জাতীয় নির্বাচন করার সুযোগ নাই। তাহলে কি আপনারা চাচ্ছেন যে এই মুহূর্তে নির্বাচন না হোক? সেরকমটা কি? প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ যদি আপনি না বোঝেন তাহলে পুঞ্জীভূত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হবে যমুনাতেও। আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দেন, আমরা ছাত্র জনতা যমুনা ঘেরাও করব। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে, অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে। ওদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনিও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আইন এবং পররাষ্ট্র উপদেষ্টা, 3 উপদেষ্টারই পদত্যাগ চেয়েছেন। 5টি দাবি তুলে ধরা হয়েছে সেখানে দাবিগুলো কি কি? দাবিগুলো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সের পদত্যাগের দাবি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, কোনোভাবেই নির্বাচন করতে দেয়া যাবে না তাদেরকে, সীমান্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা ও আগামী 72 ঘন্টার মধ্যে ওসমান হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে হবে, আওয়ামী লীগের কেউ যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে না পারে সেজন্য ইসিকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে, 31শে আগস্ট ভিপি নূরের ওপরে হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচার করতে হবে। ওই যে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করতে গিয়ে যে নূরের ওপরে হামলা করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই ঘটনার সঙ্গে যারা জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিচার করতে হবে, সেই দাবিটা জানিয়েছেন। ভালো কথা, দাবি জানাতেই পারেন। দাবি জানানো আপনার নাগরিক অধিকার এবং বাক স্বাধীনতার অংশ। যেহেতু বাংলাদেশে বাক স্বাধীনতা এই মুহূর্তে রয়েছে সেহেতু আপনি দাবি জানাতেই পারেন। কিন্তু আমার মনে হয় যে প্রধান উপদেষ্টাকে যে অভিযোগে অভিযুক্ত করা হলো সেটা একটু বেশি হয়ে গেল কিনা? দর্শক, আপনার কি মনে হয়? তুলনামূলক বিচার করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি তিনি প্রধান উপদেষ্টাকে যেভাবে আখ্যা দেওয়ার চেষ্টা করলেন সেটা কেমন হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।